জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই বাংলাদেশের রাজনীতির দৃশ্যপটে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে মোড় নিয়েছে জামায়াতে ইসলামী। বিএনপি যখন সরকার গঠনের আনুষ্ঠানিকতায় ব্যস্ত, সেই মুহূর্তে বিরোধী শিবির থেকে আসা দুটি সুনির্দিষ্ট ঘোষণা আগামী দিনের সংসদীয় রাজনীতির পুরো কাঠামোকেই ঝাঁকুনি দিয়েছে। প্রথমত, পশ্চিমা বিশ্বের আদলে বাংলাদেশে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিক ঘোষণা। দ্বিতীয়ত, নির্বাচনের ফলাফল মেনে না নিয়ে অন্তত ৩০টি আসনে আইনি লড়াইয়ের মাধ্যমে ফলাফল চ্যালেঞ্জ করা। সুপ্রিম কোর্টে তুখোর আইনজীবী এবং জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির সংবাদ সম্মেলনে যে রূপরেখা তুলে ধরেছেন তা প্রচলিত রাজনীতি ধারা থেকে সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত সুদূরপ্রসারী। তিনি স্পষ্ট করেছেন, রাজপথের সহিংসতা বা জ্বালাও পোড়াও নয়, এবার রাজনীতি হবে মেধা, তথ্য উপাত্ত এবং পলিসির ভিত্তিতে। বিরোধী দল হিসেবে তারা সংসদে কেবল হট্টগোল করবেন না, বরং সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে তাদের নিজস্ব মন্ত্রী থাকবে, যারা সরকারের কাজের চুলচেরা বিশ্লেষণ করবেন। অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির নির্বাচনে জয়ী হতে না পারলেও তিনি এই ছায়া মন্ত্রিসভার নেতৃত্ব এবং মুখপাত্রের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আপার হাউস বা উচ্চকক্ষে তার অবস্থান নিশ্চিত বলা চলে, যা তাকে বিরোধী দলের একজন প্রভাবশালী কণ্ঠস্বরে পরিণত করবে। জামায়াতের এই সিদ্ধান্ত প্রমাণ করল তারা সনাতন রাজনীতির খোলস ভেঙে এক আধুনিক এবং জবাবদিহিতামূলক রাজনীতির পথে হাঁটছে। ছায়া মন্ত্রিসভা ধারণাটি বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন মনে হলেও উন্নত গণতান্ত্রিক বিশ্বে, বিশেষ করে যুক্তরাজ্যে, এটি একটি অত্যন্ত কার্যকর এবং জনপ্রিয় ব্যবস্থা। এই ব্যবস্থায় বিরোধী দল সরকারি মন্ত্রিসভার আদলে নিজেদের দলের সিনিয়র ও দক্ষ নেতাদের নিয়ে একটি বিকল্প মন্ত্রিসভা গঠন করে। এর মূল কাজ হল সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীর কর্মকাণ্ড সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা। জামায়াতে ইসলামী ঠিক এই ব্রিটিশ মডেলটি বাংলাদেশে প্রয়োগ করতে যাচ্ছে। সরকারের শিক্ষামন্ত্রী যখন কোনো নতুন শিক্ষানীতি প্রণয়ন করবেন বা কোনো প্রজ্ঞাপন জারি করবেন, ছায়া শিক্ষামন্ত্রী তখন সেই নীতির ভালোমন্দ দিকগুলো যাচাই করবেন। একইভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নিলে জামায়াতের ছায়ামন্ত্রীরা সেই ফাইলের প্রতিটি শব্দ ইন্ডিভিজুয়ালি খতিয়ে দেখবেন। আমাদের দেশে বিরোধী দলগুলোর চিরাচরিত স্বভাব হলো সরকার যা করবে অন্ধের মতো তার বিরোধিতা করা। কিন্তু ছায়া মন্ত্রিসভার কাজ এটি নয়। সরকার যদি কোনো পলিসি নেয়, ছায়া মন্ত্রিসভা তা পর্যালোচনা করবে। যদি পলিসিটি খারাপ হয়, তবে তারা শুধু গালি দেবে না, বরং জনগণের কাছে বিকল্প সমাধান তুলে ধরবে। জনগণ তখন টিভিতে দেখতে পারবে সরকার এই সমস্যাটি এভাবে সমাধান করতে যাচ্ছে, আর জামায়াতে ছায়া মন্ত্রিসভা বলছে এভাবে করলে আরও ভালো হতো। জনগণ খুব সহজেই তুলনা করতে পারবে কাদের ক্যাবিনেট সবচেয়ে বেশি কল্যাণমুখী এবং ইন্টেলেকচুয়াল। সবচেয়ে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়টি ঘটবে বাজেট ঘোষণার সময়। জুন মাসে যখন অর্থমন্ত্রী জাতীয় সংসদে দেশের বাজেট পেশ করবেন, ঠিক তার পরপরই বা একই দিনে জামায়াতে ইসলামীও নিজেদের শ্যাডো মিনিস্ট্রি থেকে একটি পূর্ণাঙ্গ বিকল্প বাজেট ঘোষণা করবে। সরকার হয়তো মেগা প্রজেক্টে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিল, কিন্তু শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমালো। জামায়াতের ছায়া অর্থমন্ত্রী তখন ডেটা এবং পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দেবেন যে মেগা প্রজেক্টের অপ্রয়োজনীয় খরচ কমিয়ে কিভাবে সেই টাকা শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে ব্যয় করা যেত। জনগণ সরাসরি দেখতে পাবে কার বাজেট বেশি জনবান্ধব, কার বাজেট বেশি উৎকৃষ্ট। বিএনপি সরকার কোনো একটি প্রকল্প বাস্তবায়নের জন্য হয়তো অনেক বেশি বাজেট দিল, যার ভেতরে অর্থ কেলেঙ্কারির উদ্দেশ্য লুকিয়ে আছে। সাধারণ মানুষ ফাইলের জটিল হিসাব বোঝে না। এখানেই কাজ করবে জামায়াতের ছায়া মন্ত্রিসভা। তারা ডেটা এবং ইঞ্জিনিয়ারিং এস্টিমেট নিয়ে জনগণের সামনে আসবে। তারা প্রমাণ করে দেবে যে এই প্রজেক্টে বিএনপি 1000 কোটি টাকা বরাদ্দ করেছে, সেই একই প্রজেক্ট জামায়াত কিভাবে মাত্র 600 কোটি টাকায় করতে পারত। দুর্নীতি এবং দুঃশাসন এভাবেই লজিক্যালি এক্সপোজড হয়ে যায়। সবচেয়ে সেন্সিটিভ জায়গা হলো পররাষ্ট্রনীতি। ধরুন বিএনপির ফরেন মিনিস্ট্রি ভারতের সাথে বা অন্য কোনো দেশের সাথে একটি গোপন চুক্তি করল। অতীতে আমরা দেখেছি এমন অনেক চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, যা আওয়ামী লীগ সরকারের সময় ঘটেছে। জামায়াতের ছায়া ফরেন মিনিস্ট্রি তখন ওই চুক্তি ধারাগুলো চুলচেরা বিশ্লেষণ করবে। তারা জাতির সামনে তুলে ধরবে সেই সেম চুক্তিতে কিভাবে বাংলাদেশের স্বার্থ আরও বেশি আদায় করা যেত, কোথায় ছাড় দেওয়া হয়েছে এবং কোথায় শক্ত হওয়া উচিত ছিল তা তারা পরিষ্কারভাবে জনগণের সামনে উন্মোচন করবে। দিস ইজ শ্যাডো মিনিস্ট্রি। এই ছায়া মন্ত্রিসভার সবচেয়ে বড় সুবিধা হলো এটি ভবিষ্যতের মন্ত্রী তৈরির কারখানা। যারা আজ ছায়া মন্ত্রিসভায় বিকল্প মন্ত্রী হিসেবে থাকবেন
তারা আগামী 5 বছর ওই নির্দিষ্ট মন্ত্রণালয়ের নাড়িভুড়ি সম্পর্কে পড়াশোনা করবেন, জ্ঞান অর্জন করবেন। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এই ছায়া মন্ত্রীদের দিয়েই আসল মন্ত্রণালয় গঠন করা হবে। অর্থাৎ তারা সরকারে গিয়ে কাজ শিখবেন না, তারা 5 বছর কাজ শিখে তবেই সরকারে যাবেন। ছায়া মন্ত্রিসভা দিয়েই জনগণ বুঝতে পারবে জামায়াতের কোন নেতার যোগ্যতা কতটা এবং আগামীতে কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে যাচ্ছেন। জামায়াতে ইসলামী সবসময় ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজের কথা বলে, কিন্তু সেটা কেমন হবে মানুষ তো তা চোখে দেখেনি। এই ছায়া মন্ত্রিসভার মাধ্যমে জামায়াত সেই ইনসাফের একটি ডেমো মানুষকে দেখাবে। জনগণ জামায়াতের দক্ষতা এবং সততার বাস্তবিক রূপ দেখতে পাবে। অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির সুপ্রিম কোর্টের একজন তুখোর আইনজীবী। তিনি হয়তো ব্যালটের খেলায় হেরেছেন, কিন্তু উচ্চকক্ষে যখন তিনি এই ছায়া মন্ত্রিসভার মুখপাত্র হিসেবে কথা বলবেন, তখন সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ঘাম ছুটে যাবে। আইন এবং পলিসির চুলচেরা বিশ্লেষণে তিনি হবেন বিরোধী দলের মূল অস্ত্র। বাংলাদেশের রাজনীতিতে পেশি শক্তির যুগ শেষ, এখন ব্রেইন গেম বা বুদ্ধিভিত্তিক রাজনীতির যুগ। অনেকেই অভিযোগ করেন জামায়াতে ইসলামী পলিটিক্যাল মেকানিজম বোঝে না, কিন্তু তাদের এসব কর্মকাণ্ডে স্পষ্ট হয়ে আসছে জামায়াতে ইসলামী রাজনীতিতে অত্যন্ত কৌশলী এবং পরিণত হয়ে উঠেছে। জামায়াত এককভাবে ক্ষমতায় যাওয়ার মতো আসন পায়নি ঠিকই, কিন্তু তারা যেন সংসদে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে ছড়ি ঘোরাতে না পারে সেই ব্যবস্থাও করে দিয়েছে ডিপ স্টেট। জামাত নেতৃত্বাধীন জোট যদি কমপক্ষে 100টি আসন পেত, তবে সংসদে 1/3 আসন তাদের দখলে থাকত। এতে বিএনপি জুলাই সনদ ও গণভোট নিয়ে কোনো তালবাহানা করতে পারত না। এমনকি রাষ্ট্র পরিচালনায় নিজেদের ইচ্ছামতো আরেকজন হাসিনা হয়ে যাওয়ার সুযোগও বিএনপি থাকত না। এই চেক অ্যান্ড ব্যালেন্স নষ্ট করার জন্যই ডিপ স্টেট অত্যন্ত সুকৌশলে অন্তত 30টি আসনে ইঞ্জিনিয়ারিং করেছে। সেন্ট্রাল জামাত থেকে সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে তারা কমপক্ষে 30টি আসনে আইনি লড়াইয়ে নামবে। নতুন করে ফল গণনার জন্য তারা মাঠে নামবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই 30টি আসনে জামাত খালি হাতে নামছে না। কোথায় প্রিসাইডিং অফিসার স্বাক্ষর করেননি, কোথায় ব্যালট বাক্স পাল্টানো হয়েছে, কোথায় এজেন্ট বের করে দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ের প্রায় সব নথিপত্র এবং দালিলিক প্রমাণ এখন জামায়াতের লিগ্যাল সেলের হাতে। আইনি লড়াইয়ে জামায়াতের আরও কয়েকটি আসনে জিতে আসার প্রবল সম্ভাবনা আছে। যদি নির্বাচন কমিশন এবং আদালত লিগ্যাল থাকে, নিরপেক্ষভাবে প্রমাণগুলো যাচাই করে, তাহলে এই 30টি আসনের মধ্যে কমপক্ষে 20-এর অধিক আসনেই রেজাল্ট রিভার্স হয়ে জামায়াতের পক্ষে আসার সম্ভাবনা থাকবে। আর সেটা হলে জামায়াতের আসন 100 ছুঁয়ে ফেলবে। 11 দলীয় জোট এই 30টি আসনের বিজয়ীদের শপথ স্থগিত করার জন্য আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে। চলুন এক নজরে দেখে নেই সেই হাই প্রোফাইল আসনগুলো যেখানে রেজাল্ট ছিনতাই হয়েছে বলে গুরুতর অভিযোগ রয়েছে। তালিকায় আছে উত্তরে দুর্গ পঞ্চগড় 1, ঠাকুরগাঁও 2, দিনাজপুর 3 ও 5, লালমনিরহাট 1 ও 2, গাইবান্ধা 4 এবং বগুড়া 3। আছে সিরাজগঞ্জ 1 এবং হেভিওয়েট আসন যশোর 3। খুলনা ও বরিশালের মধ্যে আছে খুলনা 3 ও 5, বরগুনা 1 ও 2, ঝালকাঠি 1 এবং সাইদিপুত্রের সেই আলোচিত পিরোজপুর 2, যেখানে তিনি মাত্র 70 ভোটে হেরে গেছেন। ময়মনসিংহ অঞ্চলে ময়মনসিংহ 1, ময়মনসিংহ 4, 10 এবং কিশোরগঞ্জ 3। আর সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ারিং হয়েছে ঢাকার বুকে। ঢাকা 7, ঢাকা 8, ঢাকা 10, ঢাকা 13 এবং ঢাকা 17। পাশাপাশি গোপালগঞ্জ 2, ব্রাহ্মণবাড়িয়া 5, চাঁদপুর 4, চট্টগ্রাম 14 এবং কক্সবাজার 4 আসনেও আইনি লড়াই হবে। এখন প্রশ্ন হলো আইনি পদক্ষেপ নিলে কি হবে? যদি আদালত এই অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পায়, তবেই 30 জন প্রার্থীর গেজেট এবং শপথ গ্রহণ সাময়িকভাবে স্থগিত হতে পারে। আর যদি শপথ স্থগিত হয়, তবে সংসদ অধিবেশনে একটি বিশাল শূন্যতা তৈরি হবে। বিএনপি হয়তো ভাবছে তারা খুব সহজেই সরকার গঠন করে ফেলবে, কিন্তু এই 30টি আসনের আইনি লড়াই তাদের জন্য একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। ডিপ স্টেট যে ব্লুপ্রিন্ট করেছিল, জামাত আইনের মাধ্যমে সেই ব্লুপ্রিন্ট আটকে দেওয়ার চেষ্টা করছে। এটি একটি অত্যন্ত ম্যাসিভ পলিটিক্যাল মুভ। আবেগ দিয়ে নয়, জামাত এখন ডকুমেন্ট দিয়ে লড়াই করছে। জামায়াতে ইসলামীর এই আইনি লড়াই শুধু কয়েকটি আসন পুনরুদ্ধারের লড়াই নয়, এটি মূলত জুলাই সনদের আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার লড়াই। সংসদে বিরোধী দল যদি সংখ্যায় ভারী না হয়, তবে জুলাইয়ের সেই গণঅভ্যুত্থানের স্পিরিট খুব সহজেই রাজনৈতিক আপোষের নিচে চাপা পড়ে যাবে। রাজনীতির আসল খেলা শুরু হলো। ডিপ স্টেটের ইঞ্জিনিয়ারিং বনাম জামায়াতের লিগ্যাল এভিডেন্স।